তেহরানের কেন্দ্রীয় বিপ্লব চত্বরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে নিঃশব্দ অপেক্ষায়। কারো হাতে ইরানের পতাকা, কারো হাতে শহীদের ছবি। কেউ কাঁদছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে মঞ্চের দিকে। কয়েক ঘন্টা ধরে সবাই অপেক্ষা করছে একটি নাম শোনার জন্য। মঞ্চে উঠে এলেন ইসলামী বিপ্লব সরকারের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি। তার কণ্ঠ ভারী, মুখে শোকের ছাপ। চারপাশে দাঁড়িয়ে আছে আইআরজিসি সদস্যরা। নিরাপত্তা এতটাই কঠোর যে কেউ জানে না আসলে পরের মুহূর্তে কি ঘোষণা আসতে চলেছে। কয়েক সেকেন্ড তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। পুরো জনতা নিস্তব্ধ হয়ে গেল। তারপর তিনি ধীরে ধীরে ঘোষণা করলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মোজতবা খামেনি। মুহূর্তের মধ্যে যেন বিস্ফোরিত হয়ে উঠল পুরো চত্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার হাজার কণ্ঠ একসাথে আকাশ কাঁপিয়ে তুলল। মানুষের গলা কাঁপছে, চোখে পানি। কেউ পতাকা উঁচু করে ধরেছে, কেউ দুই হাত তুলে কান্না করছে। সেই ধ্বনি যেন তেহরানের রাস্তা পেরিয়ে পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। কিন্তু যার নাম উচ্চারিত হলো তিনি সেখানে উপস্থিত নন। আইআরজিসি নিরাপত্তার কারণে তাকে জনসম্মুখে আনতে দেয়া হয়নি। বলা হচ্ছে পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল। একজন খামেনি চলে গেছেন, কিন্তু তার জায়গায় উঠে এসেছেন আরেক খামেনি। যে মানুষটি আজ ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বসছেন তিনি শুধু একজন নেতা নন, তিনি একজন পুত্র যিনি হারিয়েছেন তার বাবা, তার পরিবার, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের। এই মুহূর্তে তেহরানের বহু মানুষের চোখে পানি শুধু শোকের জন্য নয়, এটি এক ধরনের আবেগ, উত্তরাধিকার এবং প্রতিজ্ঞার অনুভূতি। অনেকের মনে তখন একটাই কথা ঘুরছে, একজন খামেনিকে হত্যা করা হয়েছে, কিন্তু সেই হত্যাকাণ্ড যেন জন্ম দিয়েছে আরেক খামেনির, যে আজ শোকের ভেতর দাঁড়িয়ে আছে, কিন্তু যার চোখে হয়তো ইতিমধ্যেই লেখা হয়ে গেছে ভবিষ্যতের এক কঠিন প্রতিজ্ঞা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি যখন নিহত হলেন, অনেকেই ভেবেছিলেন এটি ইরানের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেবে। তার বয়স ছিল ৮৬। যদিও স্বাস্থ্য ঝুঁকি ছিল, তবুও নেতৃত্বের স্থানটি রাতারাতি বদলে যাওয়ার মতো পরিস্থিতি কেউ কল্পনা করেনি। ইরানের অভ্যন্তরে বহু বছর ধরে উত্তরসূরি নিয়ে আলোচনা ছিল। কেউ বলতেন রাইসি, কেউ বলতেন লারিজানি পরিবার থেকে কেউ উঠতে পারে, কেউ আবার বুঝতেন যে সম্ভাবনা আছে মোজতবারও। কিন্তু সম্ভাবনা আর নিশ্চয়তা, ইরানের রাষ্ট্র ব্যবস্থায় এই দুই শব্দের মধ্যে এক বিশাল ফারাক। অনেক জ্যেষ্ঠ আলেম তাকে গ্রহণ করবে কিনা তা নিয়ে ছিল সন্দেহাতীত প্রশ্ন। আরেকটি প্রশ্ন ছিল, ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি কি তাকে সমর্থন করবে? এই প্রশ্নগুলোর সমাধান হওয়ার কথা ছিল ধীরে ধীরে, বছরের পর বছর ধরে। আলী খামেনির মৃত্যুর পর ধীরে ধীরে একটি সমঝোতা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু হত্যাকাণ্ড ঐতিহাসিকভাবে সবকিছু বদলে দেয়। মোজতবা খামেনির উত্থান হলো যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে, যেখানে ব্যক্তিগত শোক, নিজের বাবা মা, ভাই বোন, পরিবারের সদস্য সবাইকে হারানোর ভয়ঙ্কর ক্ষতি তার সিদ্ধান্তকে আরও কঠোর করে তুলেছে। এমন মানুষ কোনো রাজনৈতিক সমঝোতায় আসে না, সমঝোতা তার অভিধানে সাধারণত থাকে না। অনেকেই জানেন টেকনিক্যালি মোজতবা খামেনি ধর্মীয় আলেম নন। তার শক্তি আসে আইআরজিসির সাথে দীর্ঘ সম্পর্ক, ব্যাক চ্যানেল, সামরিক যোগাযোগ এবং তার পিতার প্রশাসনিক উত্তরাধিকারের ভেতরের ভূমিকা। কিন্তু এখন তার নেতৃত্বকে চালিত করছে আরও গভীর কিছু, ব্যক্তিগত ক্ষতি। ইরানি সমাজে যে মানুষ পরিবার হারিয়ে শোকে ভেঙে পড়ে না, বরং শোককে প্রতিশোধে রূপান্তর করে, তারা প্রায়ই শক্তিশালী নেতা হয়ে ওঠে। ইরানের বিপ্লবের ইতিহাসে এমন বহু উদাহরণ আছে। মোজতবা সেই ধারাটিতেই এখন এগোচ্ছেন, এবং তিনি সম্ভবত আলী খামেনির চেয়েও কম আপোষযোগ্য, কম নমনীয় এবং অধিক যুদ্ধপ্রবণ। আইআরজিসির ভেতরে তার গ্রহণযোগ্যতা গত কয়েক বছরে অনেক বেড়েছে, কিন্তু পরিবারের ওপর হামলার পর সমগ্র সামরিক কাঠামো তাকে শহীদ পরিবারের উত্তরসূরি নেতা হিসেবে দেখছে। এতে সামরিক চাপ আরও বাড়বে, কারণ সামরিক নেতৃত্ব জানে মোজতবা পিছিয়ে যাবে না। এবং একজন নেতা যখন ব্যক্তিগত ব্যথাকে রাষ্ট্রীয় নীতির অংশ করে নেয়, সেখানে সমঝোতার সম্ভাবনা কমে যায়। আলী খামেনির মৃত্যুর পর তেহরানের প্রশাসনিক করিডোরে একটি বাক্য বারবার শোনা যাচ্ছিল, এটা আর আগের ইরান নয়। ইরানের রাষ্ট্র ব্যবস্থা কখনোই ব্যক্তি নির্ভর ছিল না, এটি ছিল বিপ্লবী মতাদর্শ, ধর্মীয় ক্ষমতা, সামরিক প্রভাব এবং রাজনৈতিক ভারসাম্যের এক জটিল সমন্বয়। কিন্তু মোজতবা খামেনির উত্থান এই ঐতিহাসিক ভারসাম্যে একটি নতুন স্তর যোগ করল, ব্যক্তিগত ট্রমা চালিত রাষ্ট্রনীতির স্তর। কারণ দেশের শীর্ষস্থানীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি বলছেন, নতুন সর্বোচ্চ নেতার প্রতিটি সিদ্ধান্ত তার ব্যক্তিগত ক্ষতি দ্বারা প্রভাবিত হবে। যে মানুষ তার বাবা মা, ভাই বোন, ঘনিষ্ঠ আত্মীয় সবাইকে এক হামলায় হারায়, তাকে আর সাধারণ নেতা হিসেবে দেখা যায় না। এই ধরনের মানুষ সাধারণত দুইভাবে প্রতিক্রিয়া দেখায়: সম্পূর্ণ প্রতিরক্ষামূলক হয়ে যায়, রাষ্ট্রকে মৃত্যু ভয়ে কঠোর করে ফেলে, অথবা প্রতিশোধকে কেন্দ্র করে রাষ্ট্রকে আক্রমণাত্মক করে তোলে। ইরানের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে মোজতবা দ্বিতীয় পথ বেছে নিয়েছেন, যে সিদ্ধান্ত আরামকোতে আঘাত আনলো, যে সিদ্ধান্ত কুয়েতের তেল শোধনাগার থামিয়ে দিল, যে সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে মার্কিন ট্যাঙ্কার
অন্ধকার সরিয়ে নিল, তার প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে ব্যক্তিগত ক্ষতির গভীর দহন। এখন ইরানের রাষ্ট্রযন্ত্র একটি কঠোর নৈতিক নীতি অনুসরণ করছে। কোনো আঘাত উত্তর ছাড়া থাকবে না। এই নীতি একবার প্রতিষ্ঠিত হলে এটি আর ফিরে যায় না। এটি স্থায়ী রাষ্ট্রনীতি হয়ে ওঠে। ওয়াশিংটন যে বিলিয়ন ডলার ব্যয় করেছে সেটা কেবল সামরিক অভিযান নয়। স্যাটেলাইট নজরদারি, সাইবার আক্রমণ, গোয়েন্দা তথ্য, গোপন অপারেশন, প্রক্সি প্রস্তুতি, সব মিলিয়ে এটি ছিল এক বিশাল কৌশলগত কর্মকাণ্ড। এই সব কিছুর লক্ষ্য ছিল ইরানের বিপ্লবী নেতৃত্ব অচল করে দেওয়া। কিন্তু এখন আমেরিকার অভ্যন্তরীণ প্রশ্ন উঠছে, যদি হত্যা করার পর আরও শক্তিশালী নেতা ক্ষমতায় আসে তাহলে এই অভিযানকে সফল বলা যায় কিভাবে? কৌশলগত ব্যর্থতার 3টি স্তর এখন স্পষ্ট। নেতৃত্ব বদলায়নি, বরং শক্তিশালী হয়েছে। মোস্তফা খামেনি এখন এমন এক নেতৃত্ব যিনি যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের ছাড় দেবেন না। ইরানের জাতীয় ঐক্য ভেঙে পড়েনি, বরং খামেনি পরিবারের ওপর আক্রমণ ইরানিদের মধ্যে শোক ও ঐক্যের নতুন ঢেউ সৃষ্টি করেছে। ইরানের সামরিক নীতি এখন আরও আক্রমণাত্মক। আধা প্রতিরোধমূলক অবস্থান থেকে ইরান এখন অফেন্সিভ ডিটারেন্স নীতিতে চলে গেছে। এই ব্যর্থতা ট্রাম্প প্রশাসনের উপর ভর করছে, কারণ যুদ্ধ কেবল শুরু করাই নয়, তার লক্ষ্য অর্জন করাটাই মূল। যদি সেই লক্ষ্য অর্জিত না হয় তাহলে ইতিহাস কঠোর রায় দেয়। যুদ্ধের উদ্দেশ্য পূরণ না হলে সেই যুদ্ধকে ইতিহাস কঠোরভাবে বিচার করে। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সব জায়গায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী ছিল, কিন্তু যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি। তাই সেগুলোকে ব্যর্থ যুদ্ধ হিসেবেই লেখা হয়েছে। ট্রাম্পের ক্ষেত্রে প্রশ্ন একটাই, যদি মোস্তফা খামেনিকে সরানো না যায় তবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে কিভাবে জাস্টিফাই করবে? ইসরায়েল চায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক, কিন্তু যুক্তরাষ্ট্র চায় যুদ্ধ হোক কিন্তু নিয়ন্ত্রণ তারই হাতে থাকুক। সমস্যা হলো এখন নিয়ন্ত্রণ আসলে ইরানের হাতে। সামরিক সক্ষমতা, আঞ্চলিক নেটওয়ার্ক, চীনের কৌশলগত সমর্থন সব মিলিয়ে ইরান এমন অবস্থানে দাঁড়িয়েছে যেখানে সেটাকে উপেক্ষা করা যাবে না। এই বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের প্রথম ধাক্কা হলো হত্যা করে শূন্যতা সৃষ্টি করা যায়নি, বরং হত্যা করে নেতৃত্ব আরও শক্ত করা হয়েছে। এই কারণেই অনেক বিশ্লেষক বলছেন ইতিহাসে হয়তো এই সংঘাতকে ট্রাম্পের একটি অসমাপ্ত যুদ্ধ বা ব্যর্থ অভিযান হিসেবেই দেখা হবে। তেহরানের এক অজ্ঞাত নিরাপত্তা কমপ্লেক্সের ভেতরে আলো এখনো নেভেনি। বাইরে পাহারা দিচ্ছে আইআরজিসির সশস্ত্র সদস্যরা। প্রতিটি প্রবেশ পথে বহু স্তর নিরাপত্তা, কারণ এই ভবনের ভেতরে বসে আছেন এমন একজন মানুষ যার নাম আজ থেকেই ইরানের ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, মোস্তফা খামেনি। ঘরের ভেতর টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে তেহরানের দৃশ্য। বিপ্লব চত্বর এখনো মানুষের ভিড়ে ভরা। হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে, কেউ কাঁদছে, কেউ শপথ নিচ্ছে। আবারও ভেসে আসছে সেই ধ্বনি, আল্লাহু আকবার। পর্দার দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থাকেন মোস্তফা খামেনি। তার মুখে ক্লান্তি, চোখে শোকের স্পষ্ট ছাপ। কয়েকদিন আগেও তিনি ছিলেন একজন পুত্র, আজ তিনি একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। এই ক্ষমতা তিনি চাননি এমন কথাও অনেকেই বলছে, কিন্তু ইতিহাস অনেক সময় মানুষের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে। তার সামনে টেবিলে রাখা একটি পুরনো ছবিতে তার বাবা আলী খামেনি। বহু বছরের রাজনৈতিক সংগ্রাম, বিপ্লব, যুদ্ধ এবং প্রতিরোধের ইতিহাস যেন সেই ছবির ভেতর জমে আছে। ঘরের ভেতরে উপস্থিত কয়েকজন বিপ্লবী গার্ড কমান্ডার চুপচাপ দাঁড়িয়ে আছেন। কেউ কিছু বলছে না, কারণ তারা জানে এই মুহূর্তটি শুধু রাজনৈতিক পরিবর্তনের মুহূর্ত নয়, এটি এক ধরনের উত্তরাধিকারের মুহূর্ত। একজন খামেনি নিহত হয়েছেন, কিন্তু তার জায়গায় উঠে এসেছে আরেক খামেনি। যে মানুষটি আজ ক্ষমতায় বসেছেন তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি এমন একজন ব্যক্তি যার ব্যক্তিগত জীবনের গভীরে এখন রয়ে গেছে শোক, ক্ষতি এবং প্রতিশোধের স্মৃতি। এই কারণেই অনেক বিশ্লেষক এখন বলছেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নতুন বাস্তবতা শুরু হয়েছে, কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে ব্যক্তিগত ক্ষত থেকে জন্ম নেয় কঠোর সিদ্ধান্ত। ওয়াশিংটনে তখন জরুরি বৈঠক চলছে, তেল আবিবেও একই ধরনের আলোচনা, কারণ তারা বুঝতে পারছে একটি গুরুত্বপূর্ণ হিসাব হয়তো বদলে গেছে। যে হত্যাকাণ্ডের মাধ্যমে একটি নেতৃত্বের সমাপ্তি ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল, সেই ঘটনাই হয়তো জন্ম দিয়েছে আরও দৃঢ় একটি নেতৃত্বকে। মোস্তফা খামেনি আবারও টেলিভিশনের দিকে তাকান। পর্দায় দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের ভিড়। কেউ স্লোগান দিচ্ছে, কেউ কাঁদছে, কেউ হাত তুলে শপথ করছে। তার চোখে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি, শোক, দায়িত্ব এবং ইতিহাসের ভার। হয়তো এই মুহূর্তে তার মনেও একটি প্রশ্ন ঘুরছে, তার বাবার মৃত্যুর মাধ্যমে কি সত্যি একটি যুগের সমাপ্তি ঘটেছে, নাকি সেই মৃত্যুই খুলে দিয়েছে আর একটি কঠিন অধ্যায়ের দরজা। তেহরানের রাত ক্রমশ গভীর হচ্ছে, কিন্তু শহর ঘুমাচ্ছে না। দূরে আবারও স্লোগান ভেসে আসছে। অনেকের কাছে একটি শোকের ধ্বনি, অনেকের কাছে এটি প্রতিশোধের শপথ। আল্লাহু আকবার।